91 সালে যে গণভোট দিয়েছেন সেখানে ভোটার উপস্থিতি হয়েছে 35%। ওটা তো মেনেছেন, সংবিধানে ইনক্লুড করেছেন। বিল তো আমরা কেউ জানতাম না, আপনারা বিল মানুষকে জানান নাই না। 35% লোকের উপস্থিতি, আর এখন 60% লোকের উপস্থিতি, এখন মানছেন না। তখন একটা এখন একটা, এইগুলো ক্যারেক্টারকে কি বলে? এগুলো আপনারা ঠিক করবেন, এই ক্যারেক্টারের নাম কি? এগুলো আমার মুখ দিয়ে বলা ঠিক হবে না। প্রথমটা ছিল রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি না, দ্যাট ওয়াজ দি কোয়েশ্চেন। অনেক বড় কোয়েশ্চেন। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার অনুসৃত নীতি, ভ্যাগ কোয়েশ্চেন, সুনির্দিষ্ট প্রশ্ন না। ওনার অনুসৃত নীতি তো অনেক কিছু, সবটার উপর আপনি একমত কিনা এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানে 3,78,00,000 লোক ভোট দিয়েছে। দ্বিতীয়টা হয়েছে 21শে মার্চ 1985। এরশাদ সাহেব যেটা নিয়েছিলেন, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন এবং আপনি কি চান যে নির্বাচনের মাধ্যমে একটি বেসরকারি সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই প্রশাসন পরিচালনা করবেন? তাহলে প্রথম পার্ট কি, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন? নীতিটা কি? ভ্যাগ প্রশ্ন, সুনির্দিষ্ট কোয়েশ্চেন না। নীতি কি আপনি তালিকা করেন এখন, কোনটা নীতি, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা রায়, কোনটা রং, লম্বা কথা। তৃতীয় প্রশ্ন, 15ই সেপ্টেম্বর 1991 বেগম খালেদা জিয়া তিনি যেটা করেছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বিল 1991 এর উত্থাপিত রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কি না, বিলটা কি? কয়জন মানুষ জানে বিলটা কি? বিল বাংলাদেশের মানুষ জানে? বিল এর সঙ্গে আপনি একমত কিনা? এইখানে বাংলাদেশের ভোটার সংখ্যা ছিল 6,22,04,118 জন। ভোট দিয়েছিল 1,83,08,377 জন। ভোট পেয়েছিলেন মাত্র 35%। ভোটারই উপস্থিত হয়েছিল 35%। আর এখনকার যে গণভোট, সেই গণভোটে কি হয়েছে? এখনকার গণভোটে মানুষ ভোট দিয়েছে, প্রায় 7 কোটি মানুষ ভোট দিয়েছে। ভোটার সংখ্যা ছিল 12,76,00,000। ভোটের উপস্থিতির হার 60%। হায়ের পক্ষে 69 পয়েন্ট সামথিং, প্রায় 70%। তাহলে বেগম খালেদা জিয়া 91 সালে যে গণভোট দিয়েছেন সেখানে ভোটার উপস্থিতি হয়েছে 35%। ওটা তো মেনেছেন, সংবিধানে ইনক্লুড করেছেন। বিল তো আমরা কেউ জানতাম না, আপনারা বিল মানুষকে জানান নাই না। 35% লোকের উপস্থিতি, আর এখন 60% লোকের উপস্থিতি, এখন মানছেন না। বলে প্রশ্ন বুঝি নাই তাই মানি নাই। প্রশ্নটা কি দেখেন, তাহলে এই গণভোটের প্রশ্নটা কি? এটা কি বুঝি নাকি আমরা বুঝি না? এই গণভোটের একেবারে স্কোয়ার প্রশ্ন। আগের প্রশ্নগুলি আমি আপনাদের পড়ে শোনালাম। এবারকার প্রশ্ন কি? গণভোটে নিম্নরূপ প্রশ্ন উত্থাপন করা হইল, আপনি কি জুলাই জাতীয় সনদ সংস্কার বাস্তবায়ন আদেশ 25 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্ন বর্ণিত প্রস্তাব সময়ের প্রতি একমত? নিম্ন বর্ণিত প্রস্তাব কি? ক, খ, গ, ঘ। আপনি দেখবেন ভোটের ব্যালটে 4টেই ছিল। আর আপনাদের ভোটার ব্যালটে কি ছিল? আপনাদের ভোটার ব্যালটে ছিল যে অনুসৃত নীতি পদ্ধতির সাথে একমত কিনা। নীতি পদ্ধতি কি? বেগম খালেদা জিয়া 1991 সালে যা করেছেন, তিনি বলেছেন উত্থাপিত বিলের সঙ্গে আপনি একমত কিনা। বিল কোথায়? বিল কি ব্যালটের পার্ট? বিল তো ব্যালটের পার্ট না। তাও সমর্থন পেয়েছিলেন 35 ভাগ। আর এইভাবে বলে সমর্থন পাওয়া গেছে 60 ভাগ, প্রায় 70 ভাগ ভোটারদের কাস্ট হয়েছে 60 ভাগ। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, এখন যে কথা বলছেন আমার লার্নেড ফ্রেন্ডরা, এই প্রশ্নটা আমি 3 বার পড়েছি গত পরশুদিন বগুড়ায়। আমার এক স্বনামধন্য পার্লামেন্টারিয়ান তিনি বলেছেন এই প্রশ্নটা পড়তে নাকি 3 ঘন্টা সময় লেগেছে ওনাদের।
তো আমি যদি আপনাদেরকে এই প্রশ্নটা পড়ে শোনাই, আপনারা রেকর্ড করেন, এটা 1 মিনিট 32 সেকেন্ড সময় লাগে। আমি 3 বার ট্রায়াল দিয়ে দিচ্ছি। তো 1 মিনিট 32 সেকেন্ডে আমরা যা পড়তে পারি, ওনাদের যদি এটা 3 ঘন্টা সময় লাগে, তাহলে তো নানান প্রশ্ন উত্থাপন হবে। পড়ার ক্যাপাসিটি, পড়ে ঠিক কিনা, উচ্চারণ সঠিক কিনা, এই পড়তে কত সময় লাগে, প্রসেসর ভালো কিনা, মাইক্রোচিপ মাথায় যা আছে এটা সঠিক কিনা, নানান প্রশ্ন উঠবে। আমার আপনাদের জন্য যদি এক মিনিট, আপনি পড়েন না, এখন একজন সাংবাদিক পড়েন, এটা দেখবেন 1 মিনিট 32 সেকেন্ড লাগবে, তা না হয় 1 মিনিট 40 সেকেন্ড লাগলো, তা না হয় 2 মিনিটই লাগলো। তা আমার বন্ধুদের যে 3 ঘন্টা লাগে, আল্লাহ ভালো উত্তর দিতে পারবে। এটা সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে এই যে প্রশ্নটা ওনারা বলছেন যে প্রশ্ন বুঝে নাই, আরো আশ্চর্যজনক ব্যাপার, বলে জনগণ নাকি প্রশ্ন বুঝে নাই। দেখবেন পার্লামেন্টে বলে না বুঝে উত্তর দিয়ে দিছে। তো এটা কয়দিন ধরে আমি প্রায় বলতেছি, উল্টা প্রশ্ন করেন। আমরা যদি এখন বলি, আপনারা যদি বলেন যে এই যে 51% ভোট পেয়েছেন যারা, তারা যে আর্গুমেন্ট করছেন, তাদেরকেও জনগণ না বুঝে ভোট দিয়ে দিছে, তো কি হবে? কথাটার অর্থ কি হবে? এই 4টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এটা না বুঝে ভোট দিয়েছে, আর আপনাদের যে 31 দফা এটা বুঝে ভোট দিয়েছে। নির্বাচনী ম্যানিফেস্টোটা তো আরো লম্বা মনে হয়, যতটুকু লম্বা, এটা তো পেশই করেছেন এমন এক সময় যেন মানুষ পড়তে না পারে, নির্বাচনের 1 সপ্তাহ আগে। তো কি দাঁড়ালো তাহলে? তা বোঝা যাচ্ছে এই আর্গুমেন্টগুলো খুবই দুর্বল, খুবই দুর্বল, এগুলোর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। সেকেন্ড ইস্যু দেখেন, আমার তুষার বলে গেছেন পার্লামেন্টকে সভারেন বানিয়ে আমার মনে হয় আরাম পাচ্ছে। সংসদ সদস্য হয়েছি, পার্লামেন্টে গেছি, যা ইচ্ছে তা বলবো, যা ইচ্ছে তা করবো, এটা বলতে তো একটু আরাম লাগারই কথা। এই জন্য মনে করছি এটা সভারেন। কিন্তু আমার মনে হয় না আমার বন্ধুরা বাংলাদেশের বিচারিক ইতিহাসের জাজমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল। আমি আপনাদেরকে ষোড়শ সংশোধনী মামলার সুপ্রিম কোর্টের ফাইন্ডিং এর 2টা লাইন পড়ে শোনাই। অনলি দ্য পিপল আর সভারেন। সুপ্রিম কোর্ট বলছে, আমাদের সুপ্রিম কোর্ট, অনলি দ্য পিপল আর সভারেন, অনলি দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম, all other institutions are merely the institutions or agencies to fulfill the greatest purposes enunciated in the constitution. তাহলে সুপ্রিম কোর্ট বলছে only the people are sovereign। আমার ভাই তুষারের বাসায় স্যার বলছেন, পার্লামেন্ট ইজ দ্য sovereign। ম্যাডাম বলেন স্যার আইভর জেনিংস, এটা আরো ডেঞ্জারাস কথা। ম্যাডামের বক্তৃতায় তিনি বলবেন কেন তিনি তাকে আইভর জেনিংস বলেন। তো আইভর জেনিংস স্যার বলছেন, স্যারকে আইভর জেনিংসের নাম উচ্চারণ করলে তো স্যার বলতে হবে সামনে। স্যার আইভর জেনিংস বলছেন পার্লামেন্ট ইজ দ্য সুপ্রিম। আমি ওনাকে শুধু একটা কোয়েশ্চেন করি আপনাদের থ্রুতে, মাই সিনিয়র ফ্রেন্ডকে, উনি উত্তর দিবেন পার্লামেন্ট দ্য সুপ্রিম, এইটার একটা রেফারেন্স বাংলাদেশ কেন সাবকন্টিনেন্টের ইতিহাসে একটা রেফারেন্সও দেখাইতে পারবেন না। তাহলে উনি যে বলেন সুপ্রিম, এটা কিসের ভিত্তিতে? এটা ওনার সভারেন, পার্লামেন্টের সভারেন, এটা বলেন কিসের ভিত্তিতে? আমার ধারণা শরীরের গরমের ভিত্তিতে তিনি কথা বলছেন। আর গরমকাল তো এখন পার্লামেন্টের ভিতরে এসি আছে, তাও সমস্যা হচ্ছে। এবং দেখেন আমাদের সুপ্রিম কোর্ট কি বলছে, আন্ডার আওয়ার কনস্টিটিউশনাল ডিসপেন্সেশন it is the constitution and not parliament which is supreme. Supreme is the constitution, sovereign are the people. Sovereignty concept lies only with the people, not even with the constitution. People are sovereign, constitution is supreme, are all other organs under the constitution, under the will of the people. এখন যখন গণভোট আয়োজনের প্রশ্ন আসছিল, তখন খুব বিতর্ক হয়েছিল ঐক্যমত্য কমিশনে। আপনারা জানেন, অবাক হবেন, নিশ্চয়ই আপনারা জানেন এই গণভোটের প্রস্তাবকারী কিন্তু সরকারি দল। প্রশ্ন আসছিল যে গণভোট যে আমরা আয়োজন করব, আমাদের বর্তমান সংবিধানে তো গণভোটের বিধান নাই, কি করে আয়োজন হবে? সরকারি দল থেকে বলা হলো তখন যে গণভোট যে আয়োজন করা যাবে না, এই মর্মেও তো সংবিধানে কিছু নাই। তো আয়োজন তো হয়েছে, তখন একটা এখন একটা, এইগুলো ক্যারেক্টারকে কি বলে? এগুলো আপনারা ঠিক করবেন, এই ক্যারেক্টারের নাম কি?
এগুলো আমার মুখ দিয়ে বলা ঠিক হবে না। লাস্ট বলে দিচ্ছি আমি, বিচার বিভাগটাকে 12টা বাজাইতেছে। কিভাবে 12টা বাজাচ্ছে দেখেন, সুপ্রিম কোর্ট একটা রায় দিছে, গত পরশুদিন এটা পাবলিশ হয়েছে। বলছে 3 মাসের ভিতরে সচিবালয় প্রতিষ্ঠা করো, আর বলছে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের উপরে, রাষ্ট্রপতির উপরে নয়। আগে ছিল রাষ্ট্রপতির উপরে, তাহলে তো গেল সুপ্রিম কোর্টের উপরে। সচিবালয় প্রতিষ্ঠার অর্ডিন্যান্স জারি হয়েছে 30শে নভেম্বর, সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে 11ই ডিসেম্বর, এ রায় হয়েছে সেপ্টেম্বর, রায় প্রকাশ হচ্ছে পরশুদিন। যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে একটা রায়ের আলোকে, যতক্ষণ রায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা পার্লামেন্টে বসে এইটাকে বাতিল করতে পারেন? বড় প্রশ্ন। আমি তো দেখছি দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ক্ল্যাশ বিটুইন দ্য জুডিশিয়ারি অ্যান্ড দি পার্লামেন্ট, ক্লিয়ার কাট ক্ল্যাশ। এই ক্ল্যাশের জন্ম দিচ্ছে পার্লামেন্ট, এই ক্ল্যাশের জন্ম দিচ্ছেন বিখ্যাত আইনবিদরা, এই ক্ল্যাশের জন্ম দিচ্ছেন স্যার আইভর জেনিংসরা। তো যারা এই জেনিংসরা এই ক্ল্যাশের বর্ণনা দিচ্ছেন, এইটা অনিবার্য। এবং দেখেন কেন সংবিধান সুপ্রিম আর কেন জনগণ সভারিন, এই ব্যাখ্যা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। পার্লামেন্টে একটা আইন পাশ করবে, 65-এ তার বিধান আছে। কোনটা পাশ করবে? যেটা সংবিধানের সীমার মধ্যে সেটা পাশ করতে পারবে, সংবিধানের সীমার বাইরে পাশ করতে পারবে না। সংবিধানের সীমার ভিতরে বাইরে গিয়া সংবিধানও যদি সংশোধন করে এটাও টিকবে না। এটা বলেছে আমাদের 8ম সংশোধনী মামলা, সর্বশেষ মামলা হলো 16 সংশোধনী। আচ্ছা বলেন তো দেখি, কেয়ারটেকার গভর্নমেন্ট কি সংবিধান সংশোধন করে বাদ দেওয়া হয় নাই? বাদ দিছে তো। কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধান সংশোধন করে বাদ দিলে সুপ্রিম কোর্ট আবার বাদটাকে বাদ করে দিল যে, তাহলে আপনার ক্ষমতা কই গেল? আপনি যে বলছেন পার্লামেন্ট সভারেন, তো পার্লামেন্ট সভারেনের কনসেপ্ট কই গেল? আপনি তো পার্লামেন্টে আইন পাস করছেন, আইন পাস করে বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ, সংবিধান সংশোধন করে বলছেন আমাদের হাইকোর্ট বলে দিছে নো, আপনি যা বলছেন এটা সঠিক না। সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্ট যে আপনি বাদ করেছেন, আমরা বাদটাকে বাদ করে দিলাম। কেন বাদটাকে বাদ করে দিলাম? এর পিছনে কারণ হলো আপনারা সংবিধানের বেসিক বিষয় নিয়ে টানাটানি করছেন। ওই বেসিক বিষয়ের মধ্যে একটা হলো বিচারিক ইন্ডিপেন্ডেন্স, বিচার বিভাগ স্বাধীন থাকবে। এই যে একটা বেসিক বিষয়কে পার্লামেন্টে টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে একটা ক্ল্যাশ লাগাচ্ছেন, তার ভবিষ্যৎ কি ভালো? মোটেও ভালো হবে না। ক্ল্যাশ হচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই, তারা বলছেন তোমাদেরকে আমরা দিতে চাই না। সুপ্রিম কোর্টের আগের জাজমেন্টগুলোতে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। তুমি যত বড় পার্লামেন্টেই হও না কেন, পার্লামেন্টে বসে এই বেসিক স্ট্রাকচার যেগুলো, এগুলোকে ডিস্ট্রয় করতে পারবা না। তাহলে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ দ্য বেসিক স্ট্রাকচার ধ্বংস করে ফেলতেছেন পার্লামেন্টে বসে। কয়েকদিন পরেই সুপ্রিম কোর্টের আপনাদের মধ্যে যখন ক্ল্যাশ হবে, তখন বুঝবেন মজা কারে বলে। অনিবার্য ক্লেশ লাগাই দিচ্ছে। সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, আচ্ছা বলেন, প্রতিষ্ঠিত একটা আইন হয়েছে, সচিবালয় হয়েছে, কাজ শুরু হয়েছে, বিল্ডিং হয়েছে, উদ্বোধন হয়েছে, আইন বাদ করে দিচ্ছে। উচিত কি হওয়া উচিত ছিল? উচিত ছিল আমরা এই বিষয়টা আলোচনা করব, যতদিন আলোচনা না হয়েছে ততদিন পর্যন্ত স্ট্যাটাস কো থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। তাই তো হওয়া উচিত ছিল। কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে একটা বিষয় কর্মরত, ফাংশনাল, কাজ করছে, আদেশ দিচ্ছে, জারি হচ্ছে, আপনি এসে বলছেন একেবারে জিরোতে যাচ্ছেন, এজ ইফ এখানে স্টোনিং হয় নাই, কোনো সচিবালয় হয় নাই, কিছুই হয় নাই, সেখানে যাচ্ছেন। আপনার তো এটা বলার কথা না। আপনার যদি গুডউইল থাকে তাহলে কি বলবেন? ওকে, উই উইল রিভিউ দ্য পলিসি, we will discuss it in the parliament, we will talk to the relevant authorities, in the meantime let it be maintained status quo। যতদিন সেটেল না হয়েছে ততদিন যেভাবে সেভাবে থাকার কথা। আপনি তো এটাকে আন্ডান করে দিচ্ছেন, ডান জিনিসকে আন্ডান করে দিচ্ছেন, একটা ডান জিনিসকে আন্ডান করে পেভিলিয়ন প্রান্তে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। কেন? হয় গুম কমিশনের গুম আইনের অধীনে ট্রাইব্যুনাল এস্টাবলিশ হয়েছে, আপনি আইন বাদ করে দিচ্ছেন, তা ট্রাইব্যুনাল তো আছে। আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধীনে বিচারক নিয়োগ হয়ে গেছে, বিচারকদেরকে ঠিক রাখছেন, আইনটা বাদ করে দিচ্ছেন, তাহলে বিচারকদের বাদ করে দেন। যে আইন করেছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এই আইনের অধীনে 26 জন হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে, আইনটা আপনি বাতিল করে দিচ্ছেন। এই 26 জনের ভাগ্য কি? তাহলে বলেন যে 26ও বাতিল,
আইনও বাতিল। নতুন আইন নিয়ে আজকে পাশ করেছে। আমার বিবেচনায় টুডে দিস মোমেন্ট ইজ এ ব্ল্যাক ডে ফর ইন্ডিপেন্ডেন্স অফ জাস্টিস। Today we are standing in a very historic place. Contextualized, this place is very historic in the context of Bangladesh. On this, sitting on this stage দাঁড়িয়ে থেকে, along with my friends and senior colleagues and intellectual people, I am trying to identify this moment is a black day for independence of justice. এর চাইতে বড় কালো মোমেন্ট আর হতে পারে না। একদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে স্বাধীন থাকতে চায়, আরেকদিকে পার্লামেন্টে পাশ করে পরাধীন করে ফেলতে চায়। দিস ইজ সামথিং রিয়েলি ডেঞ্জারাস। তো আমার আহ্বান থাকবে, যত বড় স্কলারই আপনারা আহ্বান করেন না কেন, এটা ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। কাম টু দ্য রাইট অ্যাপ্রোচ, ফলো দি ভার্ডিক্ট অফ দ্য পিপল। People are the ultimate sovereign. Neither you are sovereign, nor I am sovereign, nor the Supreme Court is sovereign, nor the government is sovereign. Only the people are the sovereign. And people express their opinion by referendum. Follow the referendum. Comply with the result of the referendum, because this is the ultimate solution to the whole problem. Thank you. Assalamu alaikum.